হুজুর, একটা বড় বাঘ গড়বেরিয়ার জঙ্গলে ধরা পড়েছে, শুনেছেন? अकलू खां। अरे ये अकलू खां, कहाँ गए तुम? গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য রাজশেখর বসুর লেখা গল্প নিরামিষাশী বাঘ। আগামী 16ই মার্চ রাজশেখর বসুর জন্মদিবস উপলক্ষে আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য তার লেখা গল্প নিরামিষাশী বাঘ। রাজশেখর বসু বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচয়িতা। সাহিত্য জগতে তিনি তার পরশুরাম ছদ্মনামেই সবচেয়ে বেশি পরিচিত। 16ই মার্চ 1880 সালে পূর্ব বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1922 সালে ভারতবর্ষ পত্রিকায় তার প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড প্রকাশিত হয়। তার লেখনীর মধ্যে গড্ডলিকা, চলন্তিকা, অভিধান ও অনুবাদ, লঘুগুরু, প্রবন্ধ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি 1955 সালে কৃষ্ণফলী ইত্যাদি রচনার জন্য রবীন্দ্র পুরস্কার পান এবং 1958 সালে আনন্দীবাই ইত্যাদি রচনার জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান। 1960 সালের 27শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি and also click the bell icon for notification. শুরু হচ্ছে রাজশেখর বসুর লেখা গল্প নিরামিষাশী বাঘ। অনেক বৎসর আগের কথা। তখন আলিপুর জন্তু বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজ্জে। যোগিন আমার বন্ধু। একদিন টেলিফোনে বলল, ওহে, বড় বড় একজোড়া তিব্বতী পান্ডা এসছে। খাসা জানোয়ার, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সাদা গা, কালো পা, কাজল পরা চোখ, ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা। তোমারই মতন নিরামিষ খায়। দুদিন পরেই হামবুক জুতে চলে যাবে। দেখতে চাও তো কাল বিকেলে এসো। পরদিন বিকালে যোগিনের কাছে গেলুম। পান্ডা, কাঙারু, হিপ্পো, কালো রাজহাঁস, সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হলো। তারপর বাঘ শিঙির খাওয়া দেখেছি। এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না, যেন অরুচি হয়েছে। মাংসের চারিদিকে 3 পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে। যোগিনকে বললুম, আহারে, বেচারার একটা পা জখম হয়েছে, খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে। গুলি লেগেছিল নাকি? গুলি লাগেনি। বাঘটির নাম রামখেলাওয়াত। এর ইতিহাস বড় করুণ। পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো। পাশের খাঁচায় দেখলুম একটি খোড়া বাঘিনী রয়েছে। এরও অরুচি, কিন্তু তবুও কিছু খাচ্ছে। প্রশ্ন করলুম, দুটোই খোড়া দেখছি, কি করে এমন হলো? এই বাঘিনীটির নাম রামপেয়ারি। রামখেলাওয়ান আর রামপেয়ারি দুটোই বছর 2 আগে গয়া জেলার গড়বড়িয়া জঙ্গলে ধরা পড়ে। এদের দস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল, কিন্তু মনের মিল হলো না, তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে। ভারী অদ্ভুত তো। ইতিহাসটা বলো না শুনি। তোমার তো সব দেখা হয়ে গেছে, এখন আমার বাসায় চলো, চা খেতে খেতে ইতিহাস শুনবে। যোগিনের কাছে যে ইতিহাসটা শুনেছিলুম
তাই এখন বলছি। গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন। একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং। প্রতাপপুর গ্রামে বাস করেন। ইনি খুবই ধনী লোক, অনেক বিষয় সম্পত্তি। গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারের অন্তর্গত। রঘুবীর রাজপুত ছত্রী, এককালে খুব শিকার করতেন, কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভরত স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন। নিরামিষ খান, ত্রিসন্ধ্যা রাম নাম জপ করেন। তার কড়া শাসনে বাড়ির সকলেই, মাই কাছারির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে। রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকলু খাঁ। সে এখন বেকার, কিন্তু নিয়মিত মাসোহারা পায় এবং মনিবের সেলাখানায় যত বন্দুক, তলোয়ার, বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে। একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার 5 বছরের নাতি লল্লুলালের সঙ্গে গল্প করছেন। এমন সময় অকলু খাঁ এসে সেরাম করে বলল, হুজুর, একটা বড় বাঘ গড়বেরিয়ার জঙ্গলে ধরা পড়েছে, শুনেছেন? রঘুবীর বললেন, আহা, রামজির জানোয়ার, ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও। না দাদিজি, আমি এই বাঘটাকে পুষবো। রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না। হুকুম দিলেন, শোনো আকলু খাঁ, শাল কাঠের একটা বড় পিঞ্জরা বানাও। তার সামনে একটা আর পিছনে একটা কামরা থাকবে, যেমন কলকাতার চিড়িয়াখানায় আছে। মোটা মোটা শিক লাগানো হবে। 2 কামরার মাঝে একটা ফটক থাকবে। ছাদ থেকে জঞ্জির টানলে সে ফটক খুলবে, তখন বাঘ কামরা বদল করতে পারবে। ये मेरा হুকুম হ্যায়। 2 দিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল। তাতে বাঘকে পোড়া হলো। দেখাশোনার ভার অকলু খাঁর উপর পড়ল। সে তার মনিবকে বলল, হুজুর, আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে 2-3 দিন অন্তর 7 সের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয়। এখানে তো তা মিলবে না। আপনি বরঞ্চ খাসির হুকুম করুন। কোনো রকম গোস্ত আমার কঠির এলাকায় ঢুকবে না। এ বাঘের নাম দিয়েছি রাম খেলাওয়ান। ও গোস্ত খাবে না। তবে কি রকম খানা দেওয়া হবে হুজুর? खाना का कमी क्या? पूरी, कचौड़ी, हलवा, लड्डू खिलाओ, चाहे दूध पिलाओ, रबड़ी, मलाई, पेड़ा, बर्फी भी खिलाओ। ওইসব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো। রঘুবীর তাঁর লোকজনদের বিশ্বাস করলেন না। নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন। বাঘ একবার শুঁকে ফিরে বসল। রঘুবীর বললেন, ওসব জিনিস খাওয়ার তো অভ্যাস নেই। হর রোজ দিয়ে যাও, দিন কতক পরেই খেতে শিখবে। 2 দিন অন্তর রাম খেলোয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগলো, কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না। পুরি, কচৌড়ি, প্যারা ইত্যাদি সবই অকলু খাঁ আর অন্যান্য চাকরদের পেটে যেতে লাগলো। মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয়, তবে খিদের তাড়নায় সে ঘাসই খাবে। রাম খেলোয়ানও অবশেষে পুরি, কচুরি, প্যারা প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলে। চৌধুরী রঘুবীর সিংয়ের একটি দাতব্য দাবাখানা আছে। ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ। মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন। তিনি জন্তুর ডাক্তার নন,
তবু বুঝতে দেরি হলো না যে রাম খেলোয়ানের গতিক ভালো নয়। তার পেট মোটা হচ্ছে, কিন্তু ফুর্তি নেই, ঝিমিয়ে আছে। কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন। রঘুবীর প্রশ্ন করলেন, क्या खबर डॉक्टर बाबू? राम खिलवान तो बहुत मजे में है। না চৌধুরীজি, মোটেই ভালো নেই। ওর আসলে ডায়াবেটিস হয়েছে। সে কি? ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে। আমি যা খাই বাঘও তো তাই খাচ্ছে। কি জানেন, বাঘ হলো কার্নিভোরাস গোশতখোর জানোয়ার। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ওর তাই সহ্য হচ্ছে না, গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে। রোজ 3 বার ইনসুলিন দেওয়া দরকার, কিন্তু দেবে কে? কি বলছো বুঝতে পারছি না। তুমি বাঘের ইলাজ না করতে পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও। তা আপনি ইচ্ছে করলে বড় ডাক্তার আনতে পারেন, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। ছাগল যেমন মাংস হজম করতে পারে না, বাঘ তেমনই পুরি কচৌরি পারে না। ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন। রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন, বড়ই মুশকিল কি বাত। আচ্ছা, কাল আমার গুরু মহারাজ রামভরসজি আসছেন, তিনি কি বলেন দেখা যাক। গুরু মহারাজ এলেন। রঘুবীর তাঁকে বাঘ দেখাতে নিয়ে গেলেন। ডাক্তার কালীবাবুও সঙ্গে গেলেন। রামভরসজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন, क्या बेटा राम खिलावन, क्या हुआ है? हाँ, রামভরস বললেন, समझ लिया। अरे ये तो बहुत ही मामूली बीमारी है, इसे बीढ़ा हुआ है। বিড়া? এ আবার কিরকম ব্যারাম? नहीं समझे? बाघ को बाघिनी मांगता। ও, বাঘের বিরহ হয়েছে, তাই ঝিমিয়ে আছে। বুঝলুম। তবে চটপট বাঘিনী জোগাড় করুন। চৌধুরী রঘুবীর সিংয়ের লোকবল, অর্থবল প্রচুর। 3 দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল। রামভরসজি তার নাম রাখলেন রাম পেয়ারি। বিধান দিলেন, আলাদা পিঞ্জিরায় রেখে বাঘিনীকেও পুরি কচৌরি সব খেতে দেওয়া হোক। যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে, বাঘ বাঘিনী দুজনেই সঠিক স্বভাব পাবে। তখন পুরুষ ডাকিয়ে বিয়ে দিয়ে এক পিঞ্জিরায় রাখবে। খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি, কচুরি, প্যারা ইত্যাদি খেতে আরম্ভ করল। সাত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল, বাঘিনীরও তাই দেখা গেল। তখন রামভরস স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেবার আয়োজন হলো। ঢোল বাজল, পুরোহিত মিশিরজি মন্ত্রপাঠ করলেন। তবে 2 থাবা 1 করে দেবার সাহস তার হলো না। বাঘবাঘিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বারকোষ, নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান, সুপারি, কর্পূর, ছোয়ারা, নারকেল কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হলো। বিবাহ সভায় রঘুবীর সিং, তাঁর আত্মীয় স্বজন, রামভরসজি, কালীবাবু, অকলু খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন।
সকলেই আশা করলেন যে এইবার এদের মেজাজ ভালো থাকবে, খাদ্য হজম হবে, দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্যা করবে। বরকনে শুভদৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন। শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল। বিহারের প্রথা অনুসারে পুরনারীরা চিৎকার করে গাইতে লাগলো। অকলু খাঁ কপার টেনে নিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুরে দিল। ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন, প্রাণীর আদিম প্রেরণা খুদ পিপাসা। রাম খেলোয়ান আর রামপেয়ারি হিংস্র সাপদ। নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি। চার চক্ষুর মিলন হওয়া মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিবাল প্রবৃত্তি জাগিয়ে উঠল। প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে। शांत रहो सब, शांत रहो बच्चे। राम भरोसे पे भरोसा रखो, शांत रहो, सब ठीक हो जाएगा। বাঘের গর্জন, রক্তের স্রোত, মানুষের চিৎকার, লুল্লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলুস্থুল পড়ে গেল। अकलू खां, अरे ये अकलू खां, कहाँ गए तुम? রঘুবীরের আদেশে অকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটিকে তফাৎ করে তাদের নিজের নিজের খাঁচায় পুরে দিলে। রামভরস মহারাজ বললেন, এই দুই জীব পূর্ব জন্মে কোনো পাপ করেছিল, তাই এই দশা হয়েছে। এদের চরিত্র দুরস্ত করতে আরো 84 জন্ম সময় লাগবে। ডাক্তার বাবু, এখন কি করা উচিত? চৌধুরীজি, আপনি চেষ্টার ত্রুটি করেননি। এরা যখন কিছুতেই সাত্বিক হলো না, তখন বরং এ দুটোকে আপনি আলিপুরে পাঠিয়ে দিন। তারপর যোগিন আমাকে বলল, রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলেন। কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন। জিজ্ঞাসা করলেন আলিপুর জু এই দুটো বাঘকে রাখবে কিনা। খোঁড়া বাঘ শুনে প্রথমে ট্রাস্টিরা একটু খুঁতখুত করেছিলেন, কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিলদরিয়া লোক। ব্যগ্র দম্পতির যৌতুক স্বরূপ 1000 টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন। আর কোনো আপত্তি হলো না। রাম খেলাওয়ান আর রামপেয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের ওপর ভালোই আছে, তবে অনেক দিন সাত্বিক আহারের ফলে ওদের প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়েছে, হজম শক্তি কমে গেছে, মেজাজও খিটখিটে হয়েছে। স্বামী স্ত্রীর মোটেই বনে না। গল্পের আড্ডায় আজ শুনলেন নিরামিষাশী বাঘ, রচনা রাজশেখর বসু। গল্প পাঠে শুভজিৎ রায়, গল্পের সূত্রধার সুচরিতা দাস, রঘুবীর সঞ্জয় শীল, রামভারস অয়ন মুখার্জি, যোগিন ঋষভ, আকলু খাঁ শুভ, লল্লু লাল জৈষ্ণু মজুমদার, কালীবাবু অনির্বাণ। কোরাস অয়ন মুখার্জি, সঞ্জয় শীল, অঞ্জলি প্রসাদ, শুভ, ঋষভ এবং অনির্বাণ। পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়। টেকনিক্যাল হেড শুভজিৎ রায়। শব্দ গ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ। সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো রাজশেখর বসুর লেখা গল্প নিরামিষাশী বাঘ।
গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেল and also click the bell icon for notification. Happy listening!